ওনার হাত অবশ হয়ে আছে। বেসিক্যালি তাকে থ্রেট দেওয়া হয়েছে যে তার জমি জমা কিছু একটা সাইন করে ফেলতে হবে। এখন সে জানে না এটা কিভাবে সলভ করবে। জন্ম থেকে ওসিডি হয় না, এটা অনেকটা লার্ন বিহেভিয়ার। আপনি যদি কখনো আমার ক্লায়েন্ট হন, আমি যদি আপনাকে রাস্তায় বা র্যান্ডম কোথাও দেখি, আমার বিহেভিয়ার থাকবে আমি আপনাকে চিনি না। আমরা মনে করি বাংলাদেশে ভালো সাইকোলজিস্ট নেই, বাট প্লিজ আছে। হ্যাঁ, মেন্টাল ডিসঅর্ডার বেসিক কয় রকম? তুমি যেরকম কাউন্সিলিং করো ওইরকম আমিও একটু করাই। সব থাকা মানে ওয়েলবিং এর ইন্ডিকেটর সেটাও না। আমার তো সব আছে, আমার তো তাহলে বেস্ট করা উচিত। এবার আমি যদি বেস্ট না করি, তার মানে আমার ফ্যামিলি এক্সপেক্ট করতেছে, এবার তার মানে আমি লুজার। আপনার কাছে যদি কোনো অপশন থাকতো আপনি সুইসাইড করতেন? করতাম না। আমার প্রচন্ড পেইন হতেছে ভিতরে। এবার আমি কি করলাম, আমি একটা সিম্পল কাট করলাম। কাট করার ফলে আমার আর দিন দিনের কিছু মনে নেই। আমার সমস্ত ফোকাস এই পেইনে চলে গেছে। আমার মাথাটা একটু করে হালকা হয়ে গেছে। এখান থেকে স্টার্ট হয় না? কাউকে এমন কিছু দিবা না যেটা তুমি সবসময় মেনটেন করতে পারো না। আচ্ছা আপু, সো সাইকোলজিস্ট হওয়ার কথা কখন মনে হলো যে আমি সাইকোলজিস্ট হবো? কারণ আমাদের দেশে কিন্তু সবার ছোটোবেলা একটা ফেস যায় যে আমি বড় হয়ে সাইকোলজিস্ট হবো। আমারও মনে হয়তো মনে মনে, পরে যখন বুঝছি সত্যি সত্যি বায়োলজি পড়তে লাগবে, তারপর বুঝছি দরকার নেই। এখন আপনার জার্নিটা কি ছিল? ওকে, আমারও ছোটোবেলায় ছিল, আমারটা আর কি সত্যি হয়ে গেছে। আচ্ছা, সো আমার হচ্ছে আমাদের কলেজে, আমি হলিক্রুজ কলেজ থেকে, তো কলেজে হচ্ছে একটা সাইকোলজি সাবজেক্টে ওইখানে হচ্ছে কনশাস আনকনশাস মাইন্ড পড়াতো। তো ওইখান থেকে একটা টিপস পেয়ে মনে হয়েছে আচ্ছা এখন থেকে আমি নিজেকে বলবো এটা নাই, এটা নাই। হ্যাঁ, এবং ওইটা ভেবে মনে হচ্ছে, এবং ওইটা আসলে অটো সাজেশন ছিল, মানে যেটা আমরা নিজেদেরকে বলি, কিন্তু আমি আর কি ভুল ইন্টারপ্রিট করে মানে নিজেকে অটো সাজেশন দিতে দিতে একটা জিনিসের সাথে আমি কোপ করা শুরু করেছিলাম। তখন আমার মনে হচ্ছে আরে সাইকোলজি তো খুব ইন্টারেস্টিং জিনিস। আর আমাদের কলেজে যেটা ছিল যে আসলে যে কোনো সাবজেক্টকেই খুবই রেলিভেন্ট করে রিয়েল লাইফের সাথে খুবই রিলেট করে পড়াতো। তো ওই জায়গা থেকে মনে হলো যে ওকে, কল্পনা করা শুরু করলাম যে আমি সাইকোলজিস্ট, আমি এখানে বসে আছি, অপোজিটে আরেকজন তার সব পেটের কথা বলে দিচ্ছে। তখন কত ছিল? কলেজে থাকতে মানে জাস্ট কলেজ, রাইট? লাইক এইচএসসি টাইম, ফার্স্ট ইয়ার, মানে কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম আর কি। সো তখন আর কি একটা মানুষ যেরকম স্বপ্ন দেখে না যে ডাক্তারের অ্যাপ্রন করবো, আর আমার কাছে মনে হয় শুরু করে যে হ্যাঁ আমি একটা টেবিলে বসে আছি, আমার অপোজিটে আরেকজন বসে আছে যে তার সব পেটের কথা বলতেছে, মানে খুব ফ্যাসিনেটিং লাগা শুরু করলো। সো ওইটার পর থেকে মানে মনে হলো যে দেন মানে আমি বলবো যে আমি ফর্চুনেট এনাফ, কারণ বাংলাদেশে আসলে একটা সাবজেক্টে আমি পড়বো এবং সেটা নিয়ে আবার আমি ক্যারিয়ার পার্সু করবো, এটা আসলে খুব একটা মানুষ দেখা যায় সুযোগ পায় না। সো আমি পেয়ে গেছি। সো আমার I was just thinking যে কেউ যেভাবে ড্রিম করে and like you manifested it for yourself. মানে আমি যখন আমার লাইফের প্রথম যখন সেশন নিয়েছি মাস্টার্সে উঠে, ইট ওয়াজ লাইক আমি এইটা চিনি, মানে এই জায়গাটা আমি চিনি, মানে আমার একটু মনে হয় না আমি ফার্স্ট টাইম নিচ্ছি। হ্যাঁ, মানে আমার কারণ আমি তো 5-7 বছর ধরে এইটাই কল্পনা করে আসছি। সো আমার ফার্স্ট টাইম মনে হয়েছে ও আচ্ছা আমি তো এটা চিনি, আমি তো এটা করে আসছি। এইটাই আপু আমার অনেক ইন্টারেস্টিং লাগে, যে এটাই বলে না যে সাবকনশিয়াস মাইন্ড, ইফ ইউ টেল ইউর সেলফ সামথিং অ্যান্ড নিজেকে যদি ভাবে দেখো, তখন অ্যাকচুয়ালি যদি সামনে ওই জিনিস রিলেটেড কোনো অপরচুনিটি আসে অ্যান্ড দেন উই ওয়ার্ক অন ইট, তাহলে আসলে ওইটা হয়ে যায়। মানে এটাই তো বলে যে ল অফ অ্যাট্রাকশন, রাইট? আমি কিন্তু এটা খুব বিলিভ করি, আমার অনেক ভালো। অলমোস্ট 80% অফ দ্য থিংস যেটা আমি মনে হয় ইম্যাজিন করি বা চিন্তা করি বা ভাবি, 5-10 বছর পরে হইলেও সামহাও এটা হয়। মানে এটা কি, মানে এটা মানে যদি আমি ল অফ অ্যাট্রাকশনে না যাই, মানে এটা হচ্ছে যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যদি আসি, যে যেখানে বলা হয় একটা মানুষ কিভাবে পারসিভ করে, তার পারসেপশনটা বেসিক্যালি তার অ্যাকশনের মধ্যে নিয়ে যায়। সো আপনি কি পারসিভ করতেছি তার উপরে ডিপেন্ড করতেছে যে আমি কি ফিল করব, আমি আমার বডি কি রিয়্যাক্ট করবে। ডেফিনেটলি এটার আবার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে যে মাইন্ড বডি ইন্টারাকশনটা কীভাবে হয়। আমার একজন সিনিয়র আছেন, মানে খুবই একটা কথা খুব বলেন, আমার খুব ভালো লাগে যে person is more important than situation. Wow. হ্যাঁ, সো a person is more important than situation. হ্যাঁ, সো মানে আমরা অনেক সময় মনে করি যে সিচুয়েশন দিয়ে আমি আটকে গেছি, কিন্তু সিচুয়েশন সম্পর্কে আসলে আমি কীভাবে পারসিভ করতেছি সেইটা ডিপেন্ড করতেছে আমার পুরো মাইন্ড বডি কীভাবে আসলে রিয়্যাক্ট করবে, কারণ আমাদের পুরো অ্যানালাইসিসটা হয় ব্রেন দিয়ে। সো এইটা হচ্ছে যত অ্যানালাইসিস করতেছে, তো অ্যানালাইসিসটা আসলে কীভাবে তৈরি হয় আর্লি হিস্ট্রি থেকে, যে আপনি কীভাবে কোন কাজটা করে আসতেছেন রিপিটেডলি। যেমন আপনি খেয়াল করবেন, ধরেন আপনি কোন একটা রাস্তা দিয়ে সবসময় যান এবং শুনছেন যে ওই রাস্তাটা ভাঙা, এরপরও কিন্তু আমরা একটু চেষ্টা করি আছে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা, কারণ আমরা যত বড় হতে থাকি আমাদের চিন্তার একটা ছাপ তৈরি হওয়া শুরু করে, যে আমরা ওইভাবেই বিহেভ করতে শুরু করি। সো দেখা যায় যে আমাদের পারসেপশনগুলো আস্তে আস্তে একটু পার্মানেন্ট টাইপ হওয়া শুরু করে। অ্যান্ড
একদিক থেকে এটা ভালো, আরেক দিক থেকে এটা প্রবলেম, যেটা হয়তো আমরা পরবর্তীতে আলাপ করবো। সো এই যে আমি যে একইভাবে ভাবছি, আমার যে একটা ফ্রেম তৈরি হওয়া শুরু করেছে, মানে যেটাকে আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স, যে মানে আমি কিভাবে চিন্তা করতেছি এটা একটা নির্দিষ্ট ছক হওয়া শুরু করে, এবং সেটাই লিড করে যে আপনি পরবর্তীতে কি বিহেভিয়ার দেবেন, এটাই। সো ওটা হয়। আচ্ছা আপা, একটা জিনিস বিফোর উই স্টার্ট, এই যে বললেন সাবকনশিয়াস মাইন্ড, মাইন্ডের যে এরকম লেভেল কয়টা? এটা হচ্ছে মানে এটা আসলে এক একটা মানে থিওরি, যেমন হচ্ছে ফ্রয়েডের থিওরি অনুযায়ী এটাকে বলা হচ্ছে যে মানে একটা হচ্ছে কনশাস মাইন্ড, এই যে আপনি আমি কথা বলতেছি, উই নো দ্যাট। সাবকনশাস হচ্ছে যে আমি জানি, যেটাকে ফ্রয়েড বলছে যে এই যে আমরা মাঝে মাঝে স্লিপ অফ টাং করি, হ্যাঁ, এটা আসলে কিছুর একটা মিনিং দেয়, হ্যাঁ, এটা একটা বলে। আনকনশাস মাইন্ড হচ্ছে যে এটা আমাদের একদম মানে ভিতরে, আমরা হয়তো বা চাইল্ডহুড মেমোরিজ, ট্রমা আন্ডারলাইনে আছে, আমি খুব একটা অ্যাওয়ার না। সো ওই জিনিসটা হচ্ছে কথা বলতে 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 অনেক সময় আমাদের সামনে আসে। সো মানে সাবকনশাস আমরা রিচ করতে পারি একটু প্রসেস করলে, কিন্তু আনকনশাস আমরা সব সময় আসলে রিচ করতে পারি না। ওইটার জন্য দেখা যায় যে মানে খুবই ইনডেপথ সেশনের মধ্যে দিয়ে গেলে তখন ওইটা মোটামুটি সামনে আসা শুরু করে। আমাদের যেমন একটা ডিসঅর্ডারের কথা বলি, যেমন কনভার্সন ডিসঅর্ডার হচ্ছে যে ধরেন একটা মানুষের আপনি কখনো, আমি জানি না শুনেছেন কিনা, যে ধরেন হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পায় না, কিন্তু টেস্ট করতে গেছে, কোনো নাই, মানে টেস্টে কোনো রেজাল্ট নেই, সবকিছু ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং, এটা দেখি নাই বা দেখছি যে একজনের মাথা ব্যথা, পেটে ব্যথা, এই হয়ে গেছে, সেই গেছে, ডক্টর বলে কিছুই হয় না। একদম আপনি রাইট পয়েন্টে আছেন। এটা হচ্ছে আমার সাথেও হয়, এই পেটে ব্যথা হচ্ছে, আমার আজকে এই হয়ে গেছে, সেই গেছে, ধর আমার খুব ক্লোজ কেউ, ওর বমি হচ্ছে বা কেমন জানি লাগছে, ডক্টরের কাছে দেশ বিদেশে ডক্টরদের সব ডক্টর বলে কিছু হয় না, তো লজ্জাই লেগে যায় ফ্যামিলির সামনে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটাই যেটা হয় যে আমাদের মেন্টাল হেলথ ডিসঅর্ডারে মানে এটা বেসিক্যালি আমি যদি সোজা ভাষায় আসি, আমরা আমাদের মা খালাদের মধ্যে এটা দেখি, হ্যাঁ, যে ধরেন হয়েও যাই আমরা মা খালা মাঝে মাঝে দেখি না, আমরা হয়েও যাই, সো পরে তো ভয় বলি না। আর স্পেশালি এটা কাদের মধ্যে তৈরি হয় যদি আসি, যে হয় কি যখন আমাদের সাইকোলজিক্যাল যে কনফ্লিক্টগুলো আছে, আমি দিনের পর দিন একটা কনফ্লিক্ট ফেস করতেছি, এবার আমি বলতে পারতেছি না, এবার আমাকে তো সেটা এক্সপ্রেস করতে হবে। বাংলাদেশের কালচারে আপনি যদি এটা ফিজিওলজিক্যাল সিমটমস বলেন, মানুষ বেশি পাত্তা দিবে। পেট ব্যথা বললে আপনি পাত্তা দিবেন, মাথা ব্যথা বললে আপনি পাত্তা দিবেন। আসলেও পেট ব্যথা করে, হ্যাঁ, আসলেও হয় কি আপনি এটা ব্যক্তি এক্সপেরিয়েন্স করে, হ্যাঁ, মানে এটা এমন না যে সে মিথ্যা কথা বলতেছে, কারণ সে নিজেও কনশাস, মানে ডক্টর অ্যাকচুয়ালি বলে যে এই যে মা খালাদের যেটা, যে ইটস অল ইওর সাইকোলজি, বাট সে বলছিল আসলে লজ্জায়, কিন্তু আর পরে আর সেকেন্ড টাইম আমাদের ফ্যামিলি ধরেন এই যে মুরব্বীরা, তারা কিন্তু পরে লজ্জা বলে না, তখন তারা আস্তে আস্তে নিজের মতো ইয়ে করে। মানে ওই জায়গাটা হচ্ছে যে মানে কনভার্সন ডিসঅর্ডারের বিষয়টা হচ্ছে যে আমাদের একটা যখন আমরা সাইকোলজিক্যালি কনফ্লিক্ট ফিল করছি, এখন সেটা এক্সপ্রেস করতে গেলে বাংলাদেশে অনেক বেশি এক্সপেক্টেড হচ্ছে ফিজিওলজিক্যাল সিমটমস, মানে শারীরিক লক্ষণ, হাত ব্যথা, পেট ব্যথা, এটা যদি বলে তাহলে হচ্ছে মানুষ বেশি মানে পাত্তা দেয়। যেমন ধরেন একটা বাচ্চা বললো পেট ব্যথা, আচ্ছা স্কুলে যাইস না, কিন্তু আমার ভালো লাগতেছে না, তাহলে যেতে হবে। হ্যাঁ, ধরেন একটা আমাদের দেশে একটা মারা যত ফ্যামিলিতে কাজ করে, সে যদি বলে যে তার ফিজিক্যালি সে কোনো কারণে অসুস্থ, আজকে সে উঠতে পারবে না, এটাকে তাও যতটুকু কনসিডার করা হয়, কিন্তু সে যদি বলে আজকে আমার মনটা ভালো না বা আমার অস্থির লাগতেছে, আমি তাকে রেস্ট করতে দিব না। হ্যাঁ, তো তখন কি হয়, ব্রেইন হচ্ছে তার সার্ভাইভিং এর জন্য একটা মানে একটা স্টাইল খোঁজার, মানে কিছু তো একটা করতে হবে আমার রেস্টের জন্য। তো তখন দেখা যাচ্ছে যে সে সাইকোলজিক্যালি যে এইটা হচ্ছে আনকনশাস মাইন্ডের একটা জায়গা, যে যেখান থেকে তখন সে নিজের একটা মানে বুদ্ধি বের করার জন্য সে তখন বলতেছে আচ্ছা আমার মাথা ব্যথা, আচ্ছা আমার হাত ব্যথা, পা ব্যথা, ওই সিমটমসগুলো রিপোর্ট করা শুরু করে। এবং ওইটা বললে তখন হয়তো আশেপাশের মানুষ একটু এমপ্যাথেটিক হয়, যে আচ্ছা ঠিক আছে রেস্ট নাও, আচ্ছা ঠিক আছে এই করো। সো দেখা যায় যে অনেক বেশি কনভার্সন ডিসঅর্ডার, অনেক বেশি এই যে এই অ্যাটেনশন বা যারা হচ্ছে একটু প্যাসিভ, তাদের মধ্যে আসলে অনেক বেশি দেখা যায়। বেসিক্যালি আমাদের ইমোশনাল যে নিডগুলা ফ্রম কিডস, হাজব্যান্ড, মা বাবা, যেটা অ্যাটেনশন পাচ্ছে না, একটু অ্যাটেনশন বা একটু লাভ, একটু কেয়ার পাচ্ছে না, যখন ওইটা আমরা পাই না, তখন আওয়ার ব্রেইন কনভিন্সেস আস যে আমার
ফিজিক্যালি খারাপ লাগছে, মানে আমি কনভার্ট হয় কনভার্ট হয় এমন আমি জেনুইনলি বিলিভ করছিলাম ফিজিক্যাল প্রবলেম। তখন আমাদেরকে আমাদের ফ্যামিলি মেম্বারটা ডক্টরের কাছে নিয়ে যায়, তখন ডক্টর সবার সামনে বলে সাইকোলজিক্যাল, তারপর তো আরো লজ্জা লাগে যে হায় হায় আমাকে তো আপনি আরো পাত্তা দিবে না। যেমন আমরা একটা যখন ইয়াতে ছিলাম হসপিটালে, যখন রোগী দেখতাম, একজন ক্লায়েন্ট ছিলেন যিনি যাকে দেখেছিলাম যে ওনার হাত অবশ হয়ে আছে। আচ্ছা, উনি কি কেন অবশ, এবং অ্যাগেইন কোনো সিমটমস নাই। পরে আসলো যে বেসিক্যালি তাকে থ্রেড দেওয়া হয়েছে যে তার জমি জমা কিছু একটা সাইন করে ফেলতে হবে। এখন সে জানে না এটা কিভাবে সলভ করবে। সাডেনলি তার ফিল হওয়া শুরু করছে আমার হাত তো প্যারালাইজড। হ্যাঁ, এবং সে আসলেই হাত তুলতে পারে না। প্যারালাইজড হলে যেমন হয় এক্স্যাক্টলি দ্য উল্টা, রাইট? যখন কেউ বলে না যে তুমি যদি অসুখ হলে মনে করো আমি ভালো আছি, কোনো ব্যাপার না, আমি তো ঠিক আছে, আমি ঠিক হয়ে যাবে, কিন্তু তো অসুখ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সো এটা উল্টাটা, যে আর অসুস্থ, এটা কারণ আমাদের এরকম হয় যে ওই তো যে একটা আমাদের মা বা খালা কেউ সারাক্ষণই অসুস্থ, ওর আজকে এটা হয়েছে, ওর আজকে বেসিক্যালি ওনার হয়তো বা মানে উনি ওনার লাইফে কোনো একটা ইন্টারনাল কনফ্লিক্ট আছে সাইকোলজিক্যাল, যেটা উনি সলভ করতে পারতেছে না। এটা মেইনলি হয় টেনশন না, আমার মনে হয় আমাদের কালচারে মোস্টলি যারা এখন তো ওই যে জেনজি মিলেনিয়াল বুমার সুমার কি তো আমার যারা ওই যে বুমার্স যারা আমাদের, আমার মনে হয় ওদের এটা মোস্টলি হয় অ্যাটেনশন না পেয়ে, কারণ আমাদের জেনারেশনে এবার আমরাও অ্যাটেনশন না পাওয়া মিলেনিয়ালস, এখন আমাদের বাচ্চাকে এক্সট্রা অ্যাটেনশন, এটা মানে অ্যাটেনশন না পেয়ে একটা অ্যাবসেন্স অফ আগের দিনের মাদের বলেন, ইভেন হাজবেন্ডদের, মানে খুব রোবাটিক ছিল মনে হয় সবকিছু, তাই না? আমার এই জন্য এখন ভরা এই সেকশনটা। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন যে কখন আমাদের যদি একটা কোনো ফ্যামিলি মেম্বার, ভাই বোন, এনিওয়ান বা ফ্রেন্ড, হ্যাঁ, সবসময় সে নর্মাল ছিল, মেবি আ লিটল ডিফারেন্ট আমাদের থেকে কখনো, বাট কখন কেউ বুঝবে যে ও আজকাল একটু বেশি ডিফারেন্টভাবে বিহেভ করছে, বেশি ডিফারেন্ট কিছু একটা, টু মাচ রাগ অর টু মাচ হ্যাপি, বা ধরেন এত কথা বলতেছে যে একটা কথা জিজ্ঞেস করলাম বলেই যাচ্ছে, এটা আগে এরকম করতো না। একটা হতে পারে মেবি কোনো সাবস্টেন্স অ্যাবিউজের জন্য, অর সে আমি জানি ও কিছু খায়ও না, বাট একটুতে বেশি রাগ, একটুতে বেশি ইমোশনাল কেন্দ্রে দিচ্ছে, বা কখন বুঝবো যে এখন এই মানুষের হেল্প দরকার? মানে আপনি জিজ্ঞেস করতে গিয়ে কাইন্ড অফ আসলে আপনি উত্তরটাও দিয়ে দিয়েছেন। আচ্ছা, বুঝছি। মানে আমরা কোনো একটা বিহেভিয়ারকে প্রবলেম কখন বলবো, যেটা একদম সিম্পল ডেফিনেশন, যেটাই ভাবছি বা যেটাই করছি সেটাকে অনেক বেশি করছি কিনা বা একদমই করছি না, ওকে, এর মধ্যে কোথাও আমি আছে কিনা। সো যদি এরকম হয় যে আপনি ফর এক্সাম্পল হাত ধোয়া, আপনি অনেক বেশি হাত ধুচ্ছেন, ওসিডি, হ্যাঁ, আমাদের মৃত্যু চিন্তা আসে। সরি, ওসিডি কি পরে ডেভেলপ করতে পারে, আর ইটস জন্ম থেকে কারো ওসিডি? না, জন্ম থেকে ওসিডি হয় না, এটা অনেকটা লার্ন বিহেভিয়ার। লার্ন বিহেভিয়ার। আর হচ্ছে যদি জেনেটিক ফ্যাক্টর থাকে, এটা তাকে হয়তো বা ভালনারেবল করতেও পারে, নাও করতে পারে, ইট ডিপেন্ডস। হ্যাঁ, কিন্তু জেনেটিক ফ্যাক্টর মানে ফ্যামিলিতে কারো আছে বলেই আপনার হবে এরকম কোনো বিষয় না, ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। সো যেটা ছিলাম যে অ্যাবনর্মাল বিহেভিয়ার বলতে সিম্পল, যে ধরেন যে কোনো একটা চিন্তা, মনে হলো আমি মরে যাবো, এবার এই চিন্তা আমি অনেক বেশি করতেছি, বা ধরেন আমার মন খারাপ, এতই বেশি মন খারাপ যে আমি বিছানা থেকে উঠতে পারি না, মানে একদম কিছুই করতেছি না। হ্যাঁ, সো যখন আমি একদমই এক্সট্রিম পোলে আসলে আছি, এবং এই এক্সট্রিম পোলটা বেসিক্যালি আমার পার্সোনাল লাইফ, আমার সোশ্যাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ সব জায়গায় হ্যাম্পার করতেছে, দ্যাট it should be considered as a problematic behavior or abnormal behavior, যেটার জন্য আপনার বেসিক্যালি সেটা মেডিকেশন লাগতে পারে, সাইকোথেরাপি লাগতে পারে, কাউন্সিলিং, আপনি যেই নামে বলেন। আসলে জিনিসটি বললেন, আমার কোয়েশ্চেনের অ্যান্সার ছিল, আমার যেটা মানে আমাদের দেশে, আমাদের কালচার স্পেশালি এই জিনিসটা অ্যাড্রেসটি হয় না। এই যে ডিফারেন্ট, মানে একটা মানুষ যে অ্যাকচুয়ালি, আই নো পিপল যারা ফর এভার এরকম, ওদের কিছু ভাল লাগে না, ওদের আজকে মাথায় ব্যথা, এমনও শুনছি চোখে ব্যথা, মানে এমন জায়গায় ব্যথা যেখানে কেমনে ব্যথা করে, বা অলওয়েজ একটা ইস্যু, অলওয়েজ, সে মনে করে সবাই তাকে ভুল বুঝে, অ্যান্ড মানুষটা মোস্টলি স্যাড, মোস্টলি তার মাথা ব্যথা, অ্যান্ড দেন এক্সপ্রেশন স্যাড বা গম্ভীর, বাট মানুষটা জেনুইনলি হাঁটতে তারপর হাসে, মানে আসে না যে দিনের পর দিন আমরা একটা, তখন হয় কি আমরা সবাই মানুষ বিরক্ত হয়ে যাই, উই ডোন্ট অ্যাড্রেস দ্যাট পার্সন, যাই ওরে না বলে লাভ নাই, ও এরকম করে, বা ওকে দাওয়াত দিব না আজকে, ভাই পারবো না, ওকে আমি যখন ফোন করে দাওয়াত দিলাম এমন রিয়াক্ট করলো যে আই ডোন্ট থিঙ্ক, আমার 70-80% কেসেস অ্যাড্রেসড হয় না, ওদেরকে কেউ ডক্টরের কাছে নেয় না, ওদেরকে কেউ জিজ্ঞেসও করে না, ওরা বিরক্ত, ওদের উপর আমরা বিরক্ত হয়ে যাই। ইভেন কিডস, আমরা যদি কোনো বাচ্চাকেও দেখি যে কমপ্লেইন করছে, আমার 2টা বাচ্চা, একটা বেশি কমপ্লেইন আর একটা খুবই আন্ডারস্ট্যান্ডিং, ওই বাচ্চাটাই তো বড় হয়ে পরে এমন হয়ে যায়।
সো এটা অ্যাড্রেসড না হওয়াটাও মানে মানুষের এখন বোঝা দরকার যে একবার যদি কেউ আবার অ্যাড্রেস করতে চাইলে আবার সে দেখতে যাবে না, বলবো আমার দরকার নাই, এই করে করে ঘরে ঘরে আমার মনে হয়। এবং মানে একটা তো আছে যে ধরেন আপনি বললেন, এরপর আপনি সোশ্যাল বুলিং এর শিকার হলেন, হ্যাঁ, তো আরো বাইরে যাবে না, বা আপনি কোনো একটা জাজমেন্ট দিলেন, হয়তো তার মতের বিরুদ্ধে গেল, বলে ফেলো যে তোমার তো মেন্টাল হেলথ কন্ডিশন, সো তুমি বেটার জাজমেন্ট দিতে পারবে না। সো একটা মানুষ যে ডিক্লেয়ার করবে যে আই এম সাফারিং, ডিক্লেয়ার করলে তো নানাবিধ জটিলতা আছে, যে তোমার মাথায় সমস্যা আছে, সো যাই করবে মানুষটাকে আমরা একটা করে ফেলি। যেমন আমাদের প্রফেশনে কিন্তু এটা আছে যে আপনি যদি কখনো আমার ক্লায়েন্ট হন, আমি যদি আপনাকে রাস্তায় বা র্যান্ডম কোথাও দেখি, আমার বিহেভিয়ার থাকবে আমি আপনাকে চিনি না। কেন? কারণ হচ্ছে কনফিডেন্সিয়ালিটির জায়গা থেকে, যে মানে কারণ আদারওয়াইজ যদি আপনি ফিল করেন যে আমার থেরাপিস্ট আমার সম্পর্কে কোথাও গিয়ে কিছু বলছে কিনা, এক তো কনফিডেন্সিয়ালিটি এটা মেনটেনও করা হয়, ইভেন আমরা সোশ্যাল গ্যাদারিং বা যেখানেও যদি পরিচয়ের কোনো সম্ভাবনা থাকে, একদম টোটালি এই বিহেভিয়ারে থাকে যে না আমি মানুষটাকে চিনি না, যাতে সে কোনোভাবে থেরাপিস্টের থ্রুতে রিস্ক ফিল না করে। কারণ কনফিডেন্সিয়ালিটির জায়গাটা থেকে মানে এই যে গোপনীয়তা, ইনফরমেশন, তথ্য গোপন রাখবো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি সবসময় বলি যে ধরেন একটা স্কুল কখনো তার স্টুডেন্ট ছাড়া হবে না, ওইরকম একটা কাউন্সিলিং প্রসেস তার গোপনীয়তা রক্ষা করে না, সেটা ছাড়া আসলে সম্ভব। ট্রাস্ট তো বেসিক্যালি সবকিছুরই একটা মেইন ফাউন্ডেশন, যেটা ছাত্র স্টুডেন্ট যদি হয়, যেই টিচার স্টুডেন্ট রিলেশনশিপে ট্রাস্ট থাকে, ওই সম্পর্কগুলোও কিন্তু খুবই গ্লোরিফাইড হয়, পরে সারা জীবন কাজে লাগে। তাহলে স্কুল ছেড়ে দিলাম, টিচারটা আমার লাইফে একটা পার্ট, একটা ট্রাস্ট তো বেসিক্যালি সবকিছুরই একটা একটু আগে যখন বলতেছিলেন যে আমাদের সোসাইটিতে চারপাশে এরকম হচ্ছে, বা মানে তখন মানে আমি সবসময় একটা কথা বলি যে একটা সময় গিয়েছে যে যখন আসলে মেন্টাল হেলথ ট্রিটমেন্ট ছিল না, বা খুবই কম ছিল, এখনো অনেক কম, মানে এখনো স্কিলড সাইকোলজিস্টের অনেক অভাব, বাট স্টিল সুযোগ আছে। হ্যাঁ, মানে আমার কাছে জাস্ট এইটাই মানে মনে হয় যে এখন অপশন আছে, এখনো যদি কেউ মেন্টাল হেলথ প্রবলেমে সাফার করে, মানে প্লিজ এখন না, মানে এতদিন সাফার করেছেন, সায়েন্টিফিক নলেজ ছিল না, আমরা মনে করি বাংলাদেশে ভালো সাইকোলজিস্ট নেই, বাট প্লিজ আছে। হ্যাঁ, মানে এখনও যদি প্রবলেম থাকার পরে একটা মানুষ সাফার করে, আমি মনে করি যে মানে এটা আসলে তার নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমি আমার এই প্রবলেমের জন্য সার্ভিসটা নিব কি নিব। এইটা অনেক আমার মনে হয়, আমি জানি না এটা আসলে পসিবল কিনা, যে আমাদের কালচারের দেশে ইভেন যে সোশ্যাল যে সিস্টেমটা আমাদের ফ্যামিলিগত, যে একটা মানুষ যে নিজে বুঝতেছে দ্যাট আই নিড হেল্প, ও যদি মনেও করে দ্যাট হি অর শি নিডস হেল্প, সে বলবে নাকি ফ্যামিলির আরেকটা মেম্বারকে? মানে এটাও কিন্তু যে ট্রাস্ট, এটা কিন্তু আপু ছোটবেলার থেকে ডেভেলপ করতে হবে, যে বাচ্চাটাকে বলে বলে বড় হতে, তুমি ইউ ক্যান টেল মি এনিথিং, আমি তোমাকে জাজ করব না। আমাদের এটা কিন্তু এটা থেকে রিঅ্যাকশন মানে হয় কি, ধরেন আপনি আমার সাথে যখন প্রথম কথা বলছেন, হ্যাঁ, বা ধরেন আপনি একটা বাচ্চা হিসেবে খুবই উল্টাপাল্টা কিছু একটা করে আসছেন, এবার করে আসার পরে আমি আমার আসলে ইনিশিয়াল রিঅ্যাকশনটা কি দিলাম, বাচ্চা ওইটাই ম্যাপিং করবে। যখনই দেখবে যে আচ্ছা আপনি খুব বলতেছেন যে না বাবা তুমি যা বলবা সবই আমি মানে আমি তোমার ফ্রেন্ড, হ্যাঁ, কিন্তু যখন আসলো ঘটনাটা ঘটায় আপনি হচ্ছে এবার রিঅ্যাকশন দিলেন, ওর আমাকে বললো যখন, তখন হেভি শুনলাম ফ্রেন্ডের মতন, পরের দিন এবার আই নো এরকম আমার সাথে হয়েছে, আমিও করছি। সো বাচ্চারা ওই রিঅ্যাকশন ম্যাপিং করে, এবং যখন ওরা 2-3 বার ট্রায়াল করবে দেখবে যে আপনি আসলে সেম রিঅ্যাকশন দেন, এরপর আমার মনে এই জার্নিটা থেকে অ্যাডাল্ট অবস্থায় গিয়ে তারা এরকম ক্লোজড হয়ে যায়, এক্স্যাক্টলি, যে এটা আপনার ইভেন আমরা বুঝিও না যে এই কাজটা আমরা করেছি, যে ও যে শেয়ার করছে না এটার জন্য যে আমি রেসপন্সিবল, আমার রিঅ্যাকশন রেসপন্সিবল, ওটা আমরা বুঝি না। না এটা তো ধরেন আমাদের জেনারেশনে যেসব মা বাবা, ওরা তো ভুলেই গেছে ওরা কি করছে, মানে যদি বলি ওরা তো ভুলেই গেছে যে মা তুমি তো বকা, আমি জীবনেও তোমাকে বকা দিই নাই, কি জানি একটা, তাই না? মানে আর আমাদের আচ্ছা এটা হয় যে আমাদের মা বাবারা মারি দেয় নাই, মানে পুরো ঠাস করে একটা, তাই না? এখন তো আমি জীবনেও গায়ে হাত উঠাই নাই, তাই না? আর এটাই মানে যে আমরা অ্যাডমিটও তো করতে চাই না, অ্যাডমিট করলে কিন্তু ওখান থেকে ইফ ইউ ওন হোয়াট উই ডু, সব ওখান থেকে ঠিক হয়ে যায়। আচ্ছা ওখান থেকে যদি আমি এখন আরেকটা সিরিয়াস জায়গায় আসি,
এই যে সুইসাইড, হ্যাঁ এই সুইসাইড, আরেকটা জিনিস বলি, এই যে বললেন একটু আগে মেন্টাল হেলথ, এখন থেরাপি, এই মেন্টাল হেলথ এই কথাটাই তো আমি লাস্ট 7 বছর ধরে শুনতেছি। তার আগে হেলথ মানে হেলথ, আর মেন্টাল হেলথের সবাই মানে পাগল, মানে কিচ্ছু না, পান থেকে চুন খুঁজলেও পাগল হয়ে গেছে, কিছু নাই একদম সারাক্ষণ ওর কথা কিষণ বলতো পাগল, সোজা এদের পাগল নাইলে নর্মাল, রাগ হলেও পাগল, বেশি খুশি হলেও পাগল, জোরে তালি দিলে পাগল, হোয়াট এভার, তুমি তো পাগল, তাই না? ও পাগল হয়ে গেছে। কেউ যদি একটু বেশি মনের কথা বলে ও তো পাগল, প্রেমে পাগল হয়ে গেছে, দুঃখে পাগল হয়ে গেছে, খুশিতে পাগল হয়ে গেছে, ফেল করে তাই না, আমরা কিন্তু উঠতে বসে পাগল। সো এটাই এখন মনে হয় ফাইনালি যে অ্যাটলিস্ট এটাও একটা গুড স্টার্ট, দ্যাট ইটস এ টার্ম। আচ্ছা, সো এই যে সুইসাইড, আমি এটা আসতেছি ক্লিনিক্যাল ডিপ্রেশনে। আচ্ছা আপু দাঁড়ান, তাহলে আগে আমাকে এটা বলেন, সরি এটা বলেন, মেন্টাল ডিসঅর্ডার বেসিক কয় রকমের, যেটা আমাদের দেশে কমনলি পাচ্ছেন, ইন্ডিয়াতে, পাকিস্তানে, আমাদের কালচারে, কারণ আমার মনে হয় অন্য কালচার হয়তো বেশি থাকবে। মেন্টাল ডিসঅর্ডার বেসিক ধরেন 4টা, কি কি যেটা পাওয়া যায়? মানে প্রথমত আপনি আমরা যে কোনো রোগকে ব্রডলি 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে একটা মানুষের ইনসাইট, মানে ইনসাইট বলতে আপনার জ্ঞান আছে কিনা, যে আপনি কই আছেন, মানে আপনি যেমন একটা স্টুডিওতে আছেন, আপনার নাম চাইলে আপনি বলতে পারবেন, আজকে দিন তারিখ আপনি বলতে পারবেন, মানে আপনার ইনসাইট আছে, হ্যাঁ কনশাস। আরেকটা গ্রুপ হচ্ছে যাদের এই কনশাসনেসটা নাই, এটাকে টেকনিক্যাল টার্মে বা সাইকোটিক নিউরোটিক বলে আর কি। সাইকোটিক বা যাদের হচ্ছে ইনসাইট নাই, আপনি তাদেরকে প্রশ্ন করলে কোনো ঠিকঠাক উত্তর পাবেন না। এবং মোস্টলি 2 ধরনের ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া আর বাইপোলার, আপনি হয়তো শুনেছেন এটা। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা ক্যাটাগরি, মানে এবং এদের মেডিসিন লাগে বেসিক্যালি, মেইন ট্রিটমেন্ট। আরেকটা ক্যাটাগরি হচ্ছে নিউরোটিক, যেটা বেসিক্যালি আমরা কমনলি দেখতে পাই, এই যে অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার, মানে সবসময় অতিরিক্ত দুশ্চিন্তা করা, বা এই যে ডিপ্রেশন, কিছুই ভালো লাগছে না, বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, মানে আমরা যত ধরনের অন্যান্য ডিসঅর্ডার বলছি সেটা। আর এমনিতে কিছু তো নিউরো ডেভেলপমেন্টাল, মানে এটা আপনার জেনেটিক, আপনি এইভাবেই জন্ম নিয়েছেন, হ্যাঁ, যেমন সেটার মধ্যে আপনি এই যে অটিজম বা আপনি অ্যাডাল্ট ADHD বা এই জায়গাগুলোকে আপনি তখন ফেলতেছেন। সো বেসিক্যালি ব্রডলি আসলে এইভাবেই ভাগ করা যায়। এখন এগুলোর মধ্যেও তো আরো ক্লাসিফিকেশন আছে, এটা ডিপেন্ড করবে এখন আপনি কোনটা শুনতে চান। না বুঝতে পারছি না। সো বেসিক্যালি যেটা একটু ডিপার সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া, বাইপোলার আর বাইপোলার। বাট বাইপোলার কি কমনের মধ্যে পড়ে না? না, মানে কমনের মধ্যে ডেফিনেটলি এটা প্রিভিলেন্স হাই, মানে এমন না যে বাইপোলার বা সাইকোসিসের প্রিভিলেন্স নাই। আমি তো কখনো না বুঝলে ওর বাইপোলার না, কিন্তু সবাই বাইপোলার না, মানে তো মনে হয় বাইপোলার। ওই যে যেমন আপনি বলছিলেন যে সকালে একরকম মুড, বিকালে একরকম, হ্যাঁ সকালে একরকম, বা এই আজকে প্রথম 10 দিন ভালো, তারপর হঠাৎ করে বললো এটা এটা হবে, পরের দিন পাত্তা দিচ্ছে না, শুনতেছে না, প্রমিস রাখতেছে না, বাইপোলার। যদি কারেক্ট করি, মানে বাইপোলার মানে 2টা পোল, এটা তো সিম্পলি বুঝতেছে, একটা হচ্ছে ডিপ্রেশন আর একটা হচ্ছে ম্যানিক। এবং ম্যানিকটা হচ্ছে যদি বুঝে যে ধরেন, মানে ফর এক্সাম্পল আপনার মনে হয় আমি আমার বিজনেস বেচে টেচে 10টা ফ্রিজ কিনবো, ফ্রিজ কিনে আমি মাছের ব্যবসা করব। I actually saw an uncle do that. সো বা আপনার মনে হলো যে আমি 3 ঘন্টার মধ্যে 3000 কিলোমিটার সাইকেল 6টা গাড়ি কিনে ফেলবো, হ্যাঁ। সো বাইপোলার জায়গাটা হচ্ছে যে ম্যানিক ফেজ, মানে একটা আপনার তার হচ্ছে একদম খুবই একটা ইম্পালস কাজ করতেছে, খুবই একটা মনে হয় যে কিছু একটা অ্যাচিভ করে ফেলবো, ওভারনাইট ঘুম কমে যায়, অতিরিক্ত কথা বলে। এবং এই ফেজে আসলে একটা টাইম থাকে, ওই যে যেটা বলছিলাম, ইনসাইট নেই, কী করতেছে সে জানে না, হ্যাঁ। সো এবং ওই ফেজটা পার হওয়ার পরে মোটামুটি তার ওই সময় মেডিকেশন লাগতেছে, আস্তে আস্তে কমতেছে। এর পরের ফেজটা আসে হচ্ছে ডিপ্রেশন, এত ডিপ্রেস যে বিছানা থেকে উঠতে পারতেছে না। মানে একটু আগে যেই মানুষটা হচ্ছে একদম হাইপার অ্যাক্টিভ হয়ে মানে সবার মাথা খারাপ করে দিচ্ছিল, যে একদম সে এমন আজে বাজে কথা বলতেছে বা বড় বড় কথা বলতেছে যে আমি প্রাইম মিনিস্টার হয়ে গেছি, এরকম বড় বড় কথা বলতেছে, শুধু কথাই না অ্যাকশনও নিচ্ছে, হ্যাঁ। এবং তাকে আটকে রাখাটাও কঠিন হয়, মানে আপনি তাকে কোনো যুক্তি দিয়ে থামাতে পারবেন না। সো সেইটার পরে দেখা যাচ্ছে সে একদম ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এখন এর মাঝখানে একটা ল্যাপস টাইম থাকে, তখন তাদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি তৈরি হয়, মানে এটা টেন্ডেন্সি, ইটস নট এ ডিসঅর্ডার, মানে এটা হচ্ছে ক্যাচ আপ দ্য লস টাইম। মানে এখন তার মধ্যে মনে যে, কারণ ওই দিনগুলো তো তার মনে নাই যে সে কি করেছে, এরপরে একটা প্রেশার ফিল করা শুরু করে যে আমাকে কিছু একটা করতে হবে, আমি এতগুলো দিন, একটা মাস আমার লাইফ থেকে নষ্ট হয়ে গেছে, এবার আমাকে তাড়াতাড়ি সব কিছু সর্ট করতে হবে। এইটা অ্যাগেন আবার তাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দিচ্ছে। তবে এটা ঠিক যে বাইপোলারের ক্ষেত্রে কিছু কিছু মানে রোগীদের শুধুই হয়তো বা ম্যানিক থাকে, মানে ম্যানিক এপিসোড হয়তো বা থাকে, আমরা সেটাকে ইউনিপোলার বলি, আবার হয়তো বা শুধু ডিপ্রেশন থাকে।
সো আবার কারো ক্ষেত্রে যে একেবারে সবসময় যে সাইকেলটা বাইপোলার ডিপ্রেশন এইভাবে আসে না, মানে আপনার হচ্ছে ম্যানিক 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 অনেক রকমের আছে, রাইট? তারা কি কখনো সুইসাইডাল হতে পারে? হ্যাঁ, সুইসাইডাল তো হতে পারে, কারণ ধরেন একটা মানুষের যখন একটা লম্বা সময় চলে যাচ্ছে, এবং মানে অনেক সময় যদি আপনি এরকম ভাবেন যে বছরে একবার দুইবার এরকম হতে পারে যে আপনি আপনার জীবনের ওই টাইমটা কখনো কিভাবে কাটাইছেন আপনি জানেন না, আপনি আপনার ফ্যামিলির প্রতি বার্ডেন আপনি ফিল করা শুরু করছেন, সুইসাইডাল হতে পারে। মানে এটা হচ্ছে কনসিকোয়েন্স, কিন্তু বাইপোলারের সিমটমস হিসেবে যে সে সুইসাইডাল হবে, লাইক ডিপ্রেশনের একটা সিমটমস, সেই হিসেবে তার সুইসাইডাল একটা টেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু বাইপোলারের কারণে সে সুইসাইড করেছে মানে এটা কনসিকোয়েন্স মানে আর কি। সো ইন শর্ট, যদি আমি আপনাকে এখন গুছিয়ে বলি যে হাউ পিপল ক্যান অ্যাকচুয়ালি আইডেন্টিফাই যে কারো বাইপোলার, যে ধরেন কারো মা বা বাবা বা বোন ভাই হাজব্যান্ড হুএভার, আমরা তো তা থেকে সারা জীবন দেখি। সাপোজ এই মানুষটার লাইফের প্যাটার্ন হচ্ছে গিয়ে একটা ফেজ আসবে যখন সে ওভার কনফিডেন্ট, সে ভাববে আমি সব পারি করতে, আমার অনেক বুদ্ধি, অ্যান্ড অ্যাকচুয়ালি তখন বুদ্ধিমানের মতো কথা বলবে, রাইট? অ্যান্ড ভাবে যে আমি এখানে ইনভেস্ট করলে, ঠিক বুদ্ধিমানের মতো না, সে আপনি তার কথা প্রথম দিকে খুব ইন্টারেস্টিং ফিল করবেন, তারপরে বুঝবো জাস্ট 2-3 মিনিট গেলে কোথায় যাচ্ছে কথা। সো সে তখন দ্য পারসন উইল প্রচুর প্রেসার অফ রাইট রাইট তখন সে স্টার্ট করবে বিলিভ করা যে হোয়াট এভার শি অর শি সেইং এগুলো হবে, মানে আমি এখানে ইনভেস্ট করলে আমার এখানে লাভ হবে, কোনো ব্যাপারই না, এটা এটা এভাবে করলে এটা হবে, পুরো একটা রাশে চলে যাবে। সো ইট ক্যান স্টে ফর ডেজ, রাইট? হয়তো সে সব কিছু পারবে করে ফেলতেছেন, ধরেন যদি অ্যাবিলিটি থাকে সে ইনভেস্ট করতেছে, অ্যাবিলিটি না থাকলে সে অন্য কিছু করে হইলেও জিনিসটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটা তার লাইফের প্যাটার্নই হবে। তারপর আবার ওই জিনিসটা ধরেন 20 দিন 25 দিন পর হঠাৎ করে মানুষের একটা ডাউন ফেজ আসবে, তখন সে ডিপ্রেস, ধরেন সারাদিন শুয়ে আছে, কিছু ভালো লাগছে না, ওর ধরেন রাগ ফ্যামিলি মেম্বার্সের উপর, এটা হচ্ছে ম্যানিক ফেজে আসলে রাগটা বেশি বেড়ে যায় যখন মনে হচ্ছে সেসব করতে পারবে। বাট যদি তাকে আমরা তাল দিই, বলতে যদি আমরা তাকে সাপোর্ট করি যে হ্যাঁ তুমি পারবা, বা তাকে আমরা ভয় পাই দেখে কেউ বলতেছি না কিছু, শুনেই যাচ্ছি, মানে আসলে কি ওই মুহূর্তে ওই যেটা বললাম মানুষের আসলে ইনসাইট নাই, ওই মুহূর্তে ওনার আসলে মেডিকেশনই দরকার, রাইট? ঠান্ডা পড়া, হ্যাঁ মেডিকেশন চাই, মেডিকেশন। এবং অনেক সময় আমরা তো হসপিটালাইজড করি, হসপিটালে ভর্তি করি, আবার অনেক সময় হচ্ছে মানে ফ্যামিলিতে রাখলেও তখন আসলে ফ্যামিলিকে খুবই অ্যালার্ট থাকতে হয়, কারণ সে যে কোনো সময় ভায়োলেন্ট হয়ে যায়, এবং ভায়োলেন্ট হয়ে গেলে আসলে হসপিটালাইজ করাটাই উচিত, কারণ সে নিজের জন্য রিস্ক, সে ফ্যামিলির জন্য রিস্ক আসলে। তবে আমি ডেফিনেটলি এটা বলবো, আমি অনেককেই দেখেছি যে যাদের বাইপোলার আছে, বাট যেহেতু তারা জানে, কারণ বাইপোলার একবারে এমন না যে ধূপ করে একটা মানুষ মানে হয়ে যায়, মানে ম্যানিক হয়ে যায়, আবার এমনও না যে ধূপ করে ডিপ্রেসড হয়ে যায়, সিমটমস থাকে যে আচ্ছা আর্লি সিমটমস কি। তো আমাদের কাছে যখন আসে তখন বেসিক্যালি আমরা ক্লায়েন্টকে ওই আর্লি সিমটমসের সাথে পরিচয় করাই, যে কি হলে বুঝবেন যে আপনার, যেমন আমার রাত জাগতে ইচ্ছা করতেছে, আমার এখন অনেক কাজ করতে ইচ্ছা করতেছে, তার মানে এবার দ্রুত একটু ডাক্তারের সাথে কথা বলে মেডিকেশনটা একটু অ্যাডজাস্ট করে নেওয়া, যাতে একদম ফুল আমরা যাতে ডিসফাংশনাল লেভেলে চলে না যায়। সো ওই আর্লি ডিটেকশন নিয়ে কাজ করলে দেখা যায় যে অনেক সময় মানুষটা চাইলেই, মানে সে তার মেডিসিনটা ডক্টরের সাথে কমিউনিকেট করলে ওটা ম্যানেজ করা পসিবল হয়। জাস্ট একটা ইনফরমেশন, ধরেন যারা 50s 40s গিয়ে ম্যানিক অ্যান্ড ডিপ্রেশনের ওয়েভটা বেশি ঘন ঘন আসতেছে, ওদের টেন্ডেন্সি ওদের টিনস থেকেই ছিল, বাট শর্ট হয়তো মা বাবা বুঝতো না, মনে করতো ও এটা হতে পারে, কারো ক্ষেত্রে হতে পারে। আবার ওই যে অ্যাগেইন কথা হচ্ছে যে জেনেটিক প্রিডিসপোজিং ফ্যাক্টর, মানে বংশগত থাকলে এটা আসলে কখন হিট করবে, তার যে সবসময় আগে হিস্ট্রি থাকবে এটা জরুরি না। আবার রাইট, বংশগত থাকলে ইট ক্যান হিট ইউ এনি টাইম, হ্যাঁ। আবার অন্য কারোর ক্ষেত্রে সাধারণত আসলে এই ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে বংশগত বিষয়টাই ম্যাটার করে, হ্যাঁ। সো মানে এটা হচ্ছে হতেও পারে তার ছোটবেলায় আপনি ছোট ছোট সিমটমস দেখেছেন, আবার হতেও পারে যে টোটালি নাই, একদমই যে 40s এ গিয়ে হঠাৎ করে বোঝা ডিফিকাল্ট, বিকজ আমরা মনে করি ও তো ছোট, প্রি-টিনস তো এখন টিনস তো এখন দিস এখন দ্যাট। সো আমার মনে হয় যে আপনি যে এইটা যেটা এইটাও খুব কমন, হ্যাঁ। না, আপনার সাইকোসিস তো স্কিজোফ্রেনিকটা অত হয়তো কমন না, এটা একটা অনেক ইটস অ্যানাদার ওয়ার্ল্ড অল টুগেদার, বাট আমার মনে হয় যে এই বাইপোলার জিনিসটা আমরা, মানে বাইপোলারও কমন আর সিজোফ্রেনিয়াও আসলে মানে ইকুয়ালি, হ্যাঁ ইকুয়ালি কমন, হ্যাঁ। এটা মানে আছে, প্রিভিলেন্সটা আছে, কিন্তু দেখা যায় যে মানে তাদেরকে আমরা ওই বদ্ধ উন্মাদ ভাবি, তো মানে বাইপোলাররাও যেমন ফাংশনাল, সিজোফ্রেনিয়ারাও ফাংশনাল, কিন্তু মেডিকেশনের উপর ডিপেন্ড করে যে আপনি মেডিকেশনটা যত দ্রুত নেবেন, কারণ
এই মেডিসিনের সাথে আবার একটু আমাদের সোশ্যাল স্টিগমা আছে যে মেডিসিন খাওয়া মানে তো হচ্ছে আমি পাগল। সো ওষুধটা সে যখন দেখে তার নিজের সাথে ওষুধই না, ডক্টরের কথা সাজেস্ট করলেও দে টেক ইট পার্সোনালি। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো আমি মনে হয় যদি আমার ক্লোজ কারো এটা থাকে, সাপোজ আমার বাবা মা হুএভার, আমি তাকে এটা বুঝায় বলে ডক্টর পর্যন্ত আনতে পারবো কিনা আমি জানি না, তাই না? কিন্তু হার্টের প্রবলেম হোক, ব্লাড প্রেশারও পারবো, বাট এই যে জিনিসটা যে তুমি তখন তো সে ইনসাল্টেডও ফিল করবে যে দেখো তুমি একটু বেশি এটা একটু দেখায় একটা ডক্টর, কি ডক্টর, আমার সাইকোলজিস্ট লাগবে না। আর আবার অনেকে তো বলে যে আমি তো সাইকোলজিস্টকে শিখাই দিতে পারবো, যাই মানে এটা খুব ভয়ে অ্যাকচুয়ালি, তাই না? মানে এটা তো খুব ইন্টারেস্টিং যে ধর তুমি যেরকম কাউন্সিলিং করো ওইরকম আমিও একটু করাই, আমার কাছে ঠিক আছে আমিও ওইরকমই করাই, ফাইন, রাইট, এক্স্যাক্টলি। যে ও এখন তুমি আমাকে শিখাবা কিভাবে কি করতে হয়, এটা মানতে চায় না। বাইফুল হচ্ছে ওভার কনফিডেন্ট, আমি সব করতে পারবো, এন্ড দেন মানুষটা লস্ট। হ্যাঁ, মানুষটা লস্ট। আর যদি মেডিকেশন না দেওয়া হয় ইট কিপস গোয়িং, এটা চলতে থাকবে। আমি এখানে একটা জিনিস মেনশন করব যে আমরা অনেক সময় বাইপোলারের ক্ষেত্রে বা সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টটা খুব ইগনোর করি। আমি আমার একজন কেস, মানে যাকে দেখে আমি নিজে ইন্সপায়ার্ড হয়েছে যে একটা কালচার আছে, আচ্ছা ঠিক আছে যে বাইপোলার বা সিজোফ্রেনিয়া, সো তাকে মেডিসিনের জন্যই রেফার করলে বা সেটা হলেই চলবে। কিন্তু আমার একজন নিজের ক্লায়েন্ট, তার নিজের সেলফ অ্যাওয়ারনেসের জায়গাটা খুব ভালো ছিল। তো ওনার দিক থেকে আমি নিজে লার্ন করেছি যে উনি ধরেন আমি সেশন নিব কি নিব না, উনি নিজে যোগাযোগ করে করে টানা 2-3 বছর উনি কনসালটেশন আন্ডার ছিল। সো ওনার যেটা আমার খুব ভালো লাগতো যে উনি যখনই ফিল করতো যে ওনার স্ট্রেসটা বাড়তেছে, হ্যাঁ, ফর এক্সাম্পল কোনো সিমটমস এখনও আসে নাই, কিন্তু উনি এখন লাইফের একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে ওনার স্ট্রেসটা বাড়তে পারে। সো উনি তখন আগে থেকে সাইকোলজিস্টের কাছে এসে একটু কথা বলছে, হ্যাঁ আমার এরকম একটা স্ট্রেস বা আমি ডিসিশন মেকিংয়ের পর্যায়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। সো একা একা নিজের মাথা মানে এলোমেলো করার থেকে বেটার আমি কোথাও একটা কনসাল্ট করি। সো দেখা যায় যে আপনার যে বাইপোলার যে এপিসোডটা, সেই এপিসোডটা আসবে কিভাবে, কতটা ফ্রিকোয়েন্টলি আসবে, এটা ডিপেন্ড করতেছে আপনি আপনার রেগুলার লাইফে কতটা বেটার স্ট্রেস ম্যানেজ করতেছেন। যদি আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট হেলদি লাইফস্টাইল থাকে, যেমন হচ্ছে আপনার কোনো অ্যাডিকশন নাই, আপনি স্মোকিং এই জায়গাগুলো আপনি করছেন না, তখন দেখা যায়, এবং সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট এটা হলে তখন দেখা যায় যে আপনার হয়তো বা আগে বছরে 2বার আপনার হয়তো বা এরকম অ্যাটাক হতো, এবার হয়তো বা বছরে 1বার হচ্ছে, সাথে সাথে হয়তো বা 2-3 বছর পর হচ্ছে। এই যে ডিলেটা যে হবে, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনি কতটা বেটার সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আছেন। এবং ওই জায়গাটা বাংলাদেশে খুবই ইগনোর, যে দেখা যায় যে তারা সাধারণত সাইকোলজিক্যাল সাপোর্টের জন্য আসে না, ম্যানেজমেন্ট পর্যন্ত তো আসতে হবে। আচ্ছা, এখন একটা বলি যে ক্লিনিক্যাল ডিপ্রেশনই তো প্রবাবলি দ্য রিজন ওয়াই পিপল কমিট সুইসাইড। এই যে ধরেন আমরা যেটা বুঝি না, যখন দেখি যে একটা হলিউডের সেলিব্রিটি রবিন উইলিয়ামস বোধহয় অনেক সাকসেসফুল, তারপর একটা শেফ ছিল, ভুলে গেলাম তার নামটা, একটা শেফ ছিল অ্যান্থনি বোর্ডেন আই থিঙ্ক, তারা দেভার সাকসেসফুল, তারা ট্রাভেল করতো, সব কিছু ছিল, বাট দেন ওয়ান ফাইন ডে তারা সুইসাইড করে। দেন ইন্ডিয়ান সেলিব্রিটি একজন যে কোভিডের সময় করলো, সুশান্ত সিং, যেটা নিয়ে অনেক ডিবেট ছিল। দেন আমাদের দেশে হঠাৎ করে একটা সিঙ্গার বা কেউ, আমরা সবাই ইয়াং সামবাডি, যারা লাইফ বয়ফ্রেন্ড বাচ্চা কাচ্চা সব আছে, তারপরে হঠাৎ করে সুইসাইড করে। সো এই যে তখন হয় কি, আমরা জিজ্ঞেস করি কী হয়েছিল, আমরা ও তো ভালো ছিল, তখন শুনি যে কি ও ডিপ্রেশন ছিল, কাউকে বলতে হবে সব কিছু করতে ওর ভালো লাগতো না, না লাগতে সহ্য করতে না পেরে ও সুইসাইড, দ্যাট ইজ ওয়ান থিওরি। আরেকটা থিওরি শুনি যে হঠাৎ একদিন রাগ উঠে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, ভালো লাগে না, সবাইকে শিক্ষা দিতে সে একটা সুইসাইড অ্যাক্টিং করতে গিয়ে মারা যায়, বা সে সুইসাইড অ্যাটেম্প করে জাস্ট জেদে যে আমি এখন সবাইকে, আমার সাথে এরকম কিছু আমি সারা জীবন মনে রাখাবো, রাইট? এরকম হয়। সো এই জিনিসটা কি করবো? প্রথমত একটু যদি আসি যে ধরেন সব থাকা মানে ওয়েলবিং এর ইন্ডিকেটর, সেটাও না। হ্যাঁ, মানে আমরা হচ্ছে কাইন্ড অফ মানে একটু উপরের বেসিক ইন্ডিকেটর দিয়ে ধরতেছি যে ওর তো আসলে সুইসাইড করার কথা না। এখন আমরা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের তো ইন্টারনাল স্টোরি আছে, এবং সবার ক্ষেত্রে সবার সব is different. এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে প্রথমত আমাদের হচ্ছে একটু এমপ্যাথেটিক হওয়া উচিত, যে সব থাকা, বা ধরেন এই যে আমরা যে বলছি যে মানে মানে তার যেটা আমার নাই সেটা যদি আপনার থাকে তো আপনার সব আছে। হ্যাঁ, আপনার সব আছে। সো বা হতে পারে যে তার ম্যাটেরিয়ালিস্টিক সব আছে, হ্যাঁ, বাট তার ফ্যামিলি ওয়াইজও সব আছে, তারপরে বলে ডিপ্রেসড বিকজ সব ছিল যে বডি তো কেমিক্যালটা রিলিজ করে না, দ্য কেমিক্যাল অফ হ্যাপিনেস। একজন তার ফ্যামিলি ওয়াইজ সব আছে, সে খুবই ভালো পারফর্মার,
ফ্যামিলির দিক থেকে খুবই সাপোর্টিভ। এবার ধরেন তার পারফরমেন্সটা তার মধ্যে হাই অ্যাংজাইটি তৈরি করছে। এবার সে পারফরমেন্সের জায়গায় সে কম্পিটিটিভ হওয়া শুরু করছে এবং সে মনে করা শুরু করতেছে যে ধরেন সে ফিল করলো যে আমার তো সব আছে, আমার তো তাহলে বেস্ট করা উচিত। এবার আমি যদি বেস্ট না করি তার মানে আমার ফ্যামিলি এক্সপেক্ট করতেছে, এবার তার মানে আমি লুজার। সো এইটা যদি তখন তার জন্য প্রেশার হয়ে যায় যে আমি তাকে অনেক পজিটিভ দিলাম, ইটসেলফ এখন পজিটিভিটিটা যদি এখন স্ট্রেসে আমি কনভার্ট করি, রাইট, সো এক্সপেকটেশনে করতে এক্স্যাক্টলি। হ্যাঁ, সো কোন ফ্যাক্টর, আবার ধরেন তার কোনো স্টোরি নেই, তার সেক্সুয়াল অ্যাবিউজের কোনো হিস্ট্রি আছে যেটা সে কাউকে বলতেও পারতেছে না। হ্যাঁ, এবং সেটা এমনভাবে ট্রমাটাইজড বা হয়তো বা ফ্যামিলির সাথে শেয়ার করেছে, সেটা খুবই বিলিভ করে নাই। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে মানে আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে আসলে এমনকি প্রত্যেকেরই কিছু না কিছু কনটেক্সট থাকে। হ্যাঁ, আমরা হচ্ছে ওই কনটেক্সটটাকে ইগনোর করে যাই। আমরা হচ্ছে কিছু কি ওয়ার্ড মিলাই যে আচ্ছা ঠিক আছে এটা আছে তো প্রবলেম সলভ। সো যেটাই আসি যে প্রথমত মানে এই জায়গাটা তো ক্লিয়ার যে থাকা মানেই ওয়েলবিং না। হ্যাঁ, ওয়েলবিং আসলে একটা মানুষ ইন্টারনালি কি ফিল করছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এই জায়গায় যদি আসি যে হতে পারে তার কনটেক্সট কোনো একটা ফ্যাক্টর যেটার কারণে সে আগে থেকে ডিপ্রেস ছিল, তো ডিপ্রেশনের কারণে সে সুইসাইড করেছে যে সে আর নিতে পারছে না তার লাইফটাকে, বা সে আর মেইনলি সুইসাইডকে আমরা একটা কোপিং বিহেভিয়ার মানে তার প্রবলেম সলভিং বিহেভিয়ার হিসেবে দেখি আমরা। ওকে, অর্থাৎ সুইসাইড করে সে কী করতে যাচ্ছে আসলে? সুইসাইড করে সে তার লাইফের একটা প্রবলেম সলভ করতে যাচ্ছে, যেটা সলিউশন সে সুইসাইড ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। সো আমরা যখন আমাদের কোনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে আপনার কাছে যদি কোনো অপশন থাকতো আপনি কি সুইসাইড করতেন? করতাম না। ওই মুহূর্তে এই মানুষটার সামনে কোনো অপশন ছিল না। সো আমরা অ্যাজ এ পার্সন হিসেবে আমাদেরও আসলে একটু এমপ্যাথেটিক এবং একটু সাপোর্টিভ হওয়া দরকার। মানে আমরাও না যখন কেউ একটা প্রবলেমে পড়ে আমরা ওই জায়গায় চলে যাই, মানে কোনো গতি নেই, কোনো উপায় নেই। হ্যাঁ, মানে সব দিক থেকে আমরাও বন্ধ করে ফেলি। এবং একটা মানুষ যখন সুইসাইডের দিকে যায়, সে যে একেবারে হুটহাট করে চলে যায় সেটাও না, সে কিন্তু সংকেত দেয় আশেপাশে। কেউ আছে যে জিনিসপত্র বিলাই দিয়ে যায়, কেউ আছে বলে যে আচ্ছা আমি মরে গেলে এটা করিস, জমি জমা ভাগ করিস, জিনিসপত্র এভাবে নিয়ে যায়। চেষ্টা করে ফেল করে তারপর বলে আর এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, না ইভেন এটা যে কেউ যখন ইমিডিয়েটলি সুইসাইড করে সে কিন্তু অ্যাটলিস্ট 14 দিন 1 মাস ভ্যারি করে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, মানে সে কোন এনভায়রনমেন্টে আছে সে কিন্তু রিস্কে থাকে। সো ইমিডিয়েটলি যে সুইসাইড করে তার মধ্যে আবার সুইসাইড করার প্রবণতা অনেক বেশি। সো ওই সময় খুবই কেয়ারফুল থাকতে হয় তার দিকে। সো অ্যাজ আ সোসাইটির দিক থেকে আসলে একটা মানুষ যদি আমি চাই যে সে সুইসাইড করবে না, বেসিক্যালি মানে সোশ্যাল অপরচুনিটি যেমন তার জন্য বাড়াতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমি একটা মানুষের ইমোশনাল সাপোর্টের অংশ হতে পারছি কিনা। যদি সে ইমোশনাল সাপোর্টের অংশ হয় বা ধরেন সে পারছে না কিছু একটা, তার জীবনে কিছু একটা নাই অ্যান্ড ইটস ওকে, এই ভ্যালিডেশনটা যদি সে পায় হয়তো বা তার সুইসাইডকে মানে এই বিহেভিয়ারটা তার লাইফের একটা প্রবলেম সলভের জন্য করতে হবে না। হ্যাঁ, এবার আসি মানে এটা হচ্ছে আমি ইন জেনারিক ডিপ্রেশন কনটেক্সট থেকে যে সুইসাইড করতে যাচ্ছে এটা হচ্ছে এই আলাপ। এবার যদি আসি ওই যেটা বলেন যে শিক্ষা দেওয়ার জন্য বা পানিশ করার জন্য করতেছে, এটা আমরা অনেক সময় মানে একটু পার্সোনালিটি ডিসঅর্ডার বা অনেকে থাকে যে ওইটাই একটু কোপিং মেকানিজম। কারণ ধরেন আমরা সাধারণত যখন অ্যাডোলেসেন্ট থাকি, অ্যাডোলেসেন্ট লেভেলে বেসিক্যালি আমরা আমাদের এই যে হাই ইমোশন, হ্যাঁ মানে বয়সন্ধিতে তো সবার হাই ইমোশন, মানে আবেগ যা বলবে সবই সত্য। সো ওই সময়টা যেটা হয় যে ওই টাইমটা আবার একটা খুবই ইম্পর্টেন্ট টাইম যে আমি অ্যাজ অ্যান অ্যাডাল্ট হিসেবে কতটা ম্যাচুরলি আমার প্রবলেম সলভ করব। এটা যেমন হাই ইমোশনের টাইম, আবার এইটাও আবার লার্নিং টাইমও। এখন ধরেন ওই সময় যদি একটা বাচ্চা প্রপারলি তাকে সাপোর্ট না করা হয়, মানে তার ইমোশনকে ভ্যালিডেট করে যদি তাকে ডিল না করা হয়, তাহলে সে তখন কী করবে? তখন দেখা যায় যে তারা একটু একটু করে সেলফ হার্ম করা শুরু করে। সেলফ হার্মটা কী করতেছে? ধরেন আমি একটা সিম্পল কাট করতেছি, আমার প্রচণ্ড পেইন হতেছে ভিতরে। এবার আমি কী করলাম? আমি একটা সিম্পল কাট করলাম। কাট করার ফলে আমার আর দিনের কিছু মনে নেই, আমার সমস্ত ফোকাস এই পেইনে চলে গেছে, আমার মাথাটা একটু করে হালকা হয়ে গেছে। এখান থেকে স্টার্ট হয় না? হ্যাঁ, যে কারণ তার এই মুহূর্তে তার পেইনটাকে কী করবে সে বুঝতে পারতেছে না। পেইনটা সলভ করতে হবে তো,
একটা ভাবে। সো ওই সিম্পল কাটটা বা ধরেন এই যে আমি চুল টানতেছি, চুল উঠাইতেছি বা এরকম হয়তো বা আমার চামড়া উঠাইতেছি হাতের আমার হাত দেখলে বুঝবেন কি অবস্থা। হ্যাঁ মানে আমার এর থেকে বেশি হয় না, আপনাকে আমি দেখাবো দেখার মতো একটা জিনিস আমার। সো যেটা হয় যে দেখা যায় যে ওই সময়টাই যে কি হচ্ছে যে ও হয়তো বা খুবই এক্সপ্রেসিভ, খুবই ইমোশনালি লোডেড, এবার আমরা সেটাকে সামাল দিতে পারছি না, আবার ওর কাছে কোনো রিসোর্স নাই, তখন দেখা যাচ্ছে ওইটা ম্যানেজ করার জন্য ও এরকম নিজেকে হার্ট করতেছে। হ্যাঁ, সো ওইটাই যখন ধরেন ও যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এবার ধরেন ও আসলে কোপিং আর কিছু শিখে নেয়, রাইট, মানে ওর কোপিং মেকানিজম, মানে কোপিং তো সাধারণত ওই যে ইমোশনাল কোপিং হয়, কান্নাকাটি করতেছেন, এই করতেছেন, প্রবলেম সলভিং হয়, অনেক রকমই হচ্ছে। কিন্তু যখন আমি তো আসলে ওর মানে ও তো ওর মধ্যে তো অনেক হেভি ইমোশন যেহেতু ডিল করতে শেখায় নেই, সো তখন এইটা ওর আসলে একটা স্ট্র্যাটেজি হয়ে যায়। ইটস নট লাইক যে ও ইন্টেনশনালি করতেছে, কিন্তু ও আসলে ওই জানে না এটার অল্টারনেটিভটা কী করবো। হ্যাঁ, কারণ ব্রেন কি করে, ব্রেনের খুব মজার জিনিস, ও হচ্ছে কি করে যে যেই ওয়েতে ওর ফাস্টেস্ট সলিউশন হয়েছিল, যখন কোনো নতুন ঘটনা আবার ঘটে, ও সবার আগে খুঁজে কোনটা যেন ফাস্টেস্ট সলিউশন ছিল, ওকে নিজেকে হার্ট করছিলাম, পেইন কমছিল, এবার আমি তাহলে ওই সলিউশনে চলে যাই। তো কি হয়, আমরা সবার ফার্স্টে ওই সলিউশনে যাই এবং এরপর একটা সাইকেলের মতো আসে। এইটা কি করা যায় আমরা যদি ওষুধ মেডিসিন অ্যাভয়েড করাতে চাই, এইটা একটা সলিউশন। আর যদি কোপ করানোর জন্য কাউকে আমরা এখন নাও দ্যাট মানুষ আরো জানে, ওকে ইজি সলিউশন কি কাউকে শেখানো যায়, লাইক গোয়িং ফর আ রান বা গান শোনা, ডেফিনেটলি রাইটিং, হ্যাঁ, মানে এই ক্ষেত্রে যেটা করতে পারে এগুলো শিখালে আসলে জিনিসটা ডাইভার্ট করা যায় না। মা বাবারা অ্যাটলিস্ট আমরা অ্যাকনলেজ করি, জিনিসটা ভ্যালিডেট করি যে না আসলে তুমি তোমার ভালো লাগছে না, ডু দিস ডু দ্যাট। গান শোনাও তো অনেক সময় দেখি পুরো মুডই চেঞ্জ হয়ে যায় না, দুঃখের গান শুনে কান্না শুরু করতেছে, ডিসকোর গান শুনে নাচা শুরু করতেছে। সো ভাবে যদি আমরা তাহলে হেল্প করতে পারি। প্রথমত হচ্ছে ইমোশনটাকে ভ্যালিডেট করা। আমরা ভ্যালিডেট মানে বুঝে হচ্ছে যা ইচ্ছা তাই করতে দেওয়া, সেটা না। মানে ধরেন আপনাকে কেউ, আপনি কারো উপর খুব রেগে টেগে আসেন, এরপরে কেউ যদি এসে বলে আপা অনেক রাগ হয়েছেন, দেখবেন একটু শান্তি লাগে। হ্যাঁ, এরপরে হয়তো বা সে কথাটা আবার রিপিট করতেছে বা কনটেক্সটটা নিয়ে আলাপ দিচ্ছে, কিন্তু এই যে ও আপনার কনটেক্সটটা বুঝতে পারছে। ইভেন সিম্পল জিনিস, ধরেন আমি আমার ছেলেকে বকা দিলাম বা মার সাথে বেয়াদবি করলাম বা কিছু একটা হলো বা আমার সাথে কেউ করলো, যদি এসে খালি জিজ্ঞেস করে যে তোমার কি খারাপ লাগছে আমি এটা বলছি, বা তোমার কি রাগ উঠতেছে আমার উপর, বা তোমার কোন জিনিস তোমার কি খারাপ লাগছে বা কাঁদতেছে কি কোনো কারণ ছাড়া, আমরা জিজ্ঞেস করি তোমার কি খারাপ লাগছে বলো তো, তাহলে মানুষ কিন্তু ইনস্ট্যান্ট একটা কাম ডাউন করে। এটা মেইন হচ্ছে ভ্যালিডেশন। প্রথম হচ্ছে ভ্যালিডেশন, কারণ আপনি ভ্যালিডেট করলে মানুষটা আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করছে। এবার সে যখন ঠান্ডা শুরু করছে, এবার আপনি তার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি ভ্যালিডেট না করেন, হ্যাঁ আপনি আমরা সবার আগে বলি করছো কেন, থামো। হ্যাঁ, আমরা হচ্ছে আগে বিহেভিয়ার মডিফিকেশনে শিফট করি। হ্যাঁ, কিন্তু ওই সিস্টেমটা তো আসলে এখানে খাটবে না, ওর তো হচ্ছে ইমোশনাল নিড। সো আগে আপনার ওকে ভ্যালিডেট করতে হবে, তারপর আপনি সলিউশন। আচ্ছা, তাহলে এই যে একটা জিনিস প্যারেন্টিংয়ে শুনি ছোট থেকে, একদম ক্রেডলের ঘুম পাড়ায় একা ঘুমায় রেখে আসবো বাচ্চাকে, ও যখন কাঁদতে থাকবে তারপরে একদম বেসিক পাত্তা দিও না। হ্যাঁ, ও জেদ করছে পাত্তা দিও না, এটা করছে আমরা এখন বোধহয় পাত্তা দিই না, যখন দেওয়া দরকার না তখন, বাট একটু পরে কিন্তু দেওয়া লাগে না। তার মানে এই যে একটা 80s থেকে শুনে আসতেছি পাত্তা দিও না, তারপরে আবার দেখতাম যে আমি এটা বিলিভ করি, আমি এখনো নোবডি টু সে যে এটা সত্যি কি না, এই যে বাচ্চাদের স্লিপিং হ্যাবিটটা, যে ক্রেডলের শোয়ায় যদি দরজা বন্ধ করে দেবে, যদি কাঁদতে দ্য চাইল্ড উইল সেলফ সুথ, ও কাঁদতে টায়ার্ড হয়ে ঘুমাই যাবে। যদি মা কোলে নিয়ে নেয় তাহলে ও বুঝে যাবে, তারপর আরো বেশি কানবে, কোলে নানো পর্যন্ত ইচ্ছা করে কানবে। এটা তো একটা অতিরিক্ত একটা যেটা হচ্ছে যে ধরেন একটা বাচ্চা কাঁদতে কাঁদতে এই হেঁচকি তোলার অবস্থায় চলে যাচ্ছে। অনেক টিভিতে আমি দেখছি বলে যে না বাচ্চা কানবে, এটা হচ্ছে আপনি কোন লেভেল পর্যন্ত, কারণ আমাদের অ্যাটাচমেন্টের স্টাইলের মধ্যে একটা তো নেগলেক্টেরও ব্যাপার আছে। ধরেন মানে অ্যাবিউজের মধ্যে কিন্তু নেগলেক্টও এক ধরনের অ্যাবিউজ, যে আপনার বাচ্চার মানে ফুড দরকার, এটা দরকার, অ্যাফেকশন দরকার। আপনি যদি নেগলেক্ট করেন তাহলে তো সমস্যা।
প্রথমত আমরা যখন একটা বাচ্চাকে যদি আসি যে ইনিশিয়ালি আমি ঘুম পাড়াচ্ছি, ডেফিনেটলি আমি মানে মেনলি বাচ্চাদের যেটা হয় যে ফিজিক্যাল ওয়ার্মটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার হচ্ছে ধরেন আমি যখন ওকে ঘুম পাড়ানোর অভ্যাস করতেছি, ধরেন আপনি হচ্ছে টানা 2-3 বছর একদম বুকে নিয়ে ঘুমাইছেন, এরপর হচ্ছে যখন আপনি ওকে একা ঘুম পাড়াতে যাচ্ছেন, এটা তো ঠিক যে ও একটা অ্যাটাচমেন্ট ক্রাইসিস ফিল করতেছে যে আমাকে কি ছেড়ে চলে গেল কিনা। হ্যাঁ, এখন আপনি কখন এটাকে প্রবলেম বলতেছেন যে হ্যাঁ একটা লেভেল পর্যন্ত যেটাকে বলে আর কি যে কান্নাকাটি করলে মানে এইটা বলতে আমার কাছে যেটা মনে হয় এটা বুঝায় যে ধরেন একটা বাচ্চা চিৎকার চেঁচামেচি করলো, আচ্ছা ঠিক আছে আপনি এবার ওকে হয়তো বা মানে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিয়ে ইন্ডিকেটর দিয়ে আপনি ওকে বুঝায় টুঝায় যদি সামাল দিতে পারেন ভালো। সো সেক্ষেত্রে যেটা হয় যে মানে আপনার 1-2 মাসের বাচ্চার ক্ষেত্রে আপনার তো তাকে মিনিমাম লেভেল অফ ইয়ার তো লাগবে, যে ওয়ার্মটা তো লাগবে, পৃথিবীতে আসছে মাত্র সে। হ্যাঁ, সেটা তো লাগবে। এবং আপনি কতটুকু আসলে টাচ তাকে আসলে কনসিস্টেন্টলি এমনিতে দিচ্ছেন। মানে এরকম যদি হয় যে ধরেন ও না কান্নাকাটি করার আগ পর্যন্ত কোলে নিই না, কারণ হচ্ছে কোলে নিলে বদভ্যাস হয়ে যাবে। সো আমরা কি সিস্টেমেটিক্যালি বাচ্চাটাকে আসলে কোলে নিচ্ছি কিনা, কারণ ও এতদিন হচ্ছে পেটে ছিল। হ্যাঁ, মানে ও অলওয়েজ ফিল করতো আমি একটা ওয়ার্ম ফিলিংয়ের মধ্যে আছি। সো ওইটার যখন অ্যাবসেন্স হচ্ছে ওর উপরে তো আসলে একটা ইম্প্যাক্ট পড়বে। সো ওই জায়গাটায় ম্যাটার করছে হচ্ছে যে আপনি মানে ওকে যে টাইম টু টাইম যখন ওকে খাওয়াচ্ছি করতেছি তখন ওকে টাইম টু টাইম টাচটা আছে কিনা। সো একদম যদি কিছু এটা অবশ্য বলে যে কোলিক চাইল্ড, ওইটা আসলে কিছুটা ওই যে বাচ্চা সারাক্ষণ কান্না করছে ঘুমের থেকে যে কোলে নিয়ে যদি মা ধরেও ইয়ে করে তখন কিন্তু আবার একটু সিকিউরড একটা ফিলিং ঘুমের মধ্যে কিন্তু ইয়ে করে। সো ওইটাই আই হ্যাভ সিন আগের দিনের ডক্টররা বলে যে নো নিড টু ডু দ্যাট, ও একাই উঠবে কানবে আবার একাই একটা কিন্তু টায়ার্ড হয়ে ঘুমাবে। হ্যাঁ একটা টায়ার্ড হয়ে ঘুমাবে, কিন্তু ধরেন অ্যাটলিস্ট একটা টাচ আপনি কোলে না নিলেন কিন্তু অ্যাটলিস্ট টাচ যে আছে। কারণ ওই যে যেটা বললাম যে 9 মাস একটা বাচ্চা একদম প্রোটেক্টেড ফিলিং এর মধ্যে ছিল, এখন এই পৃথিবীতে এসে ওকে আলো সহ্য করতে হচ্ছে, ধুলা সহ্য করতে হচ্ছে, সব সহ্য করতে হচ্ছে। সো টাইম টাইম ওকে যদি আমরা মানে ও হাইলি ডিমান্ড করে কান্নাকাটি করে ডিমান্ড করার আগেই যদি আমরা ওকে কনস্ট্যান্ট টাচের অ্যাফেকশনটা যদি দিই, আমাকে কোলে নিতে হবে না, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক বেশি কোলে নিতে নিতে বাচ্চাদের তখন একটা অভ্যাস হয়ে যায়, তখন এটা খুব টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে মানে বলা হয় যে বাচ্চাদের ক্ষেত্রে ওরা অ্যাটাচমেন্টের নিড ফিল আপ করার আগে যদি আমার নিডটা ফিল আপ হয়ে যায়, হ্যাঁ সিস্টেমেটিক্যালি ওরাও সেইভাবে শেপড হতে থাকে আসলে। কিন্তু আমরা হচ্ছে যেটা করি যে যেমন আমার এক স্যার একটা কথা মনে হয় খুবই ফেভারিট একটা কথা, সেটা হচ্ছে কাউকে এমন কিছু দিবা না যেটা তুমি সবসময় মেনটেন করতে পারো না। হ্যাঁ, সো আমি এমনভাবেই দিলাম প্রথমে, একদম দিয়ে দিয়ে বদভ্যাস করানোর পরে বলতে পরে যখন চা আমরা বলি এত চাস কেন, হ্যাঁ বেশি করে ফেলি তখন নিজেরই এক্স্যাক্টলি। সো সেটা অ্যাফেকশন হোক, সেটা মানি হোক, হোয়াট এভার। সো ওই জায়গায় আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, এটা আমি শিওর আমরা কেউই জানি না, সেটা হচ্ছে সাইকোলজিস্ট এন্ড সাইকিয়াট্রিস্ট, এই দুইটার ডিফারেন্সটা কি? আচ্ছা, সিম্পল। সাইকিয়াট্রিস্ট মেডিসিন দেয়, কিছু কিছু ক্ষেত্রে সে কনসাল্ট করে উপদেশ পরামর্শ দিচ্ছে। সাইকোলজিস্ট হচ্ছে যে কিনা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং প্রায় 50 মিনিটের মতো মিনিমাম, একটা সেশন মিনিমাম 50 মিনিটের রান করবে। তো সাইকোলজিস্ট হচ্ছে যে কিনা কাউন্সিলিং বা জিনিস আপনার যে প্রবলেমটা হচ্ছে আপনার লাইফ স্কিল কোথায় ডেভেলপ করলে আপনি বেটার ম্যানেজ করতে পারবেন আপনার লাইফ, সেটা হচ্ছে ফোকাস বেসিক্যালি সাইকোলজিস্টের। আমাদের দেশের কনটেক্সটে সাইকিয়াট্রিস্টরা আসলে এত ওভারলোডেড থাকে, তারা মেইনলি আসলে মেডিসিন দেন। তবে দেশের বাইরে অনেক সময় দেখা যায় যে তারাও কাউন্সিলিং করান, বাট বাংলাদেশের কনটেক্সটে অনেক বেশি তাদের রোলটা মেডিসিনের, কিন্তু কোনো সাইকোলজিস্ট কখনো মেডিসিন দেয় না, না। এবং এটা টোটালি সে যদি দেয় এটা সে টোটালি আনএথিক্যাল কাজ করতেছে। ইভেন কোনো কমেন্ট যদি মেডিসিনের ব্যাপারে করতে হয় সেই কমেন্টটাও করবে একজন সাইকিয়াট্রিস্ট। সো যেমন আমার কাছে কোনো ক্লায়েন্ট আসলে আমি যদি বুঝি এটা সাইড এফেক্ট হতে পারে, সো আমি জাস্ট তখন একটা রিপোর্ট লিখে দিই যে আমি ক্লায়েন্টের মধ্যে এই সিমটমস দেখতে পাচ্ছি, যাতে একজন সাইকিয়াট্রিস্ট তার ওপিনিয়ন যাতে দেন যে এখানে কোনো হয় কিনা। ইভেন আমি দেখেছি যখন আমি রিপোর্ট ব্যাপারটা মেনটেন করি, সাইকিয়াট্রিস্টরা এটাতে খুবই কানেক্টেড ফিল করে, কারণ দেখা যায় যে অনেক সময় মেডিসিন অ্যাডজাস্ট হচ্ছে না, দিচ্ছে মেডিসিন, কিন্তু সাইকোলজিস্টের একটা রিপোর্ট একটা বেটার মেডিসিন
অ্যাডজাস্ট করতে এবং বেটার মেডিসিন রেফার করতে আসলে হেল্প করে। সো এমন হতে পারে যে কেউ শুধু একটা সাইকোলজিস্টকে দেখায় দ্য পারসন ইজ গেটিং বেটার, অর সামটাইমস হয়তো দুইটাই লাগতে পারে, দুইটাই লাগতে পারে। যেমন আমরা যে বলছিলাম ইনসাইট নেই যে একদম যাদের সিজোফ্রেনিয়া বাইপোলার তাদের মেডিসিন লাগবে হ্যাঁ, বেটার কোপিং এর জন্য তারা সাইকোলজিস্টের কাছে আসতে পারে। কিন্তু ধর নিউরোটিকের ক্ষেত্রে এটা হচ্ছে একদম যদি মানে সিলিং ক্রস করে যে একদম বিছানা থেকে উঠতে পারতেছে না, সেক্ষেত্রে মেডিকেশন তাকে কিছুটা পুশ করবে হেল্প করতে। বাট ইন জেনারেল মডারেট লেভেলের ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা হাই অ্যাংজাইটির ক্ষেত্রেও অনেক সময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কোনো মেডিসিন ছাড়াই আপনি একজন সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করে এটা ম্যানেজ করতে পারবেন। এক্স্যাক্টলি।